আমি আওয়ামী লীগ করছি, আমাকে প্রশ্ন করলেন আওয়ামী লীগ তো বেগম জিয়াও করছে, আওয়ামী লীগ মির্জা ফখরুলও করছে, আওয়ামী লীগ এই দেশে 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম মুছে আসেন, সেখানে দেখবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ পাকিস্তান থেকে 9 মাস যুদ্ধ করে এই একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছে। শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। শেখ হাসিনার বিরুদ্ধে 450+ মামলা হয়েছে, প্রত্যেকটা মামলা হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত একটা দুর্নীতির মামলা হয়েছে বা কোনো দুর্নীতি করেছেন ডক্টর ইউনূস প্রমাণ করতে পারছেন? বা বর্তমান সরকার শেখ হাসিনা দুর্নীতি করেছে তৎমর্মে কোনো মামলা মোকদ্দমা দায়ের করেছেন? কিন্তু ডক্টর ইউনূস চাইছেন যে শেখ হাসিনার মাটির সাথে মিশে দিতে চাইছেন। যদি ডক্টর ইউনূস শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পাইতেন, আমার বিশ্বাস এটা তামাম বিশ্বে ছড়াই ছিটাই দিতেন। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পান নাই, সুতরাং কেউ পাবে না। শেখ হাসিনা হুকুম দিয়েছেন ছাত্র হত্যা করার জন্য, এটা আমি একমত না। আমি এই হাইকোর্টে অসংখ্য অগণিত মামলা করেছি, আমি এখন পর্যন্ত একটা ছাত্র হত্যা হয়েছে এমন মামলা পাই নাই। ব্যানের ড্রাইভার, অটোর ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এই ধরনের মানুষ হত্যা হয়েছে। তার ঘটনার ডেট দেখাইছেন, একটা মামলা করেছেন একটা প্রায় 4 মাস 5 মাস পরে। এই ধরনের মামলা আমি পেয়েছি, আমি কোনো ছাত্র হত্যা মামলা এখন পর্যন্ত পাই নাই। যদিও ছাত্র হত্যা হইতে পারে, কিন্তু আমার কথা হইল যেহেতু ছাত্ররা একটা দাবি নিয়ে মাঠে নামছেন, কি দাবি? যে কোটা বাতিল করতে হবে, কোটা পাতা বাতিল করতে হবে। কোটা পাতা বাতিল করে দিয়েছেন, তারপরে আপনার ছেলে বা আমার ছেলে কেন রাস্তায় নামতে হবে শেখ হাসিনাকে হটানোর জন্য? আর ঠিক আছে, হটাইছেন, ভালো করছেন। এখন আপনারা আবার এই দেশকে সংস্কার করবেন, সুন্দরভাবে সাজাইবেন, এই কারণে হটাইছেন। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে হটাইলেন, তারাই তো দেখতেছি আবার এই দেশের উপদেষ্টা হন, এমপি হন, মন্ত্রী হন। তো আপনাদের ভিতরে কি ছিল? আপনাদের চিন্তাটা কি ছিল? আপনাদের চিন্তাই ছিল নিজের আখের গোছানো, অন্যের না। এদেশের সংস্কার যেটা বলতেছেন, মানুষকে আপনারা বল বোঝাইছেন। যারা এই কথাগুলো বলছে যে ছাত্র হত্যা করেছে, এই করতে সেই করতে, মানুষকে বল বোঝায় এই ছাত্রদেরকে রাস্তা নামায় আয় না, এই লেখাপড়াটা ধ্বংস করে দিচ্ছে। এটা আসলে কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, এটা একটা প্ল্যান ছিল, এটা আপনার প্রি প্ল্যান ছিল। ডক্টর ইউনূস একটা মাস্টার প্ল্যান ছিল। যদি মাস্টার প্ল্যান নাই থাকে, প্রি প্ল্যান নাই হয়, ডক্টর ইউনূসকে কেন এই দেশের প্রধান উপদেষ্টা বানাইতে হবে? আচ্ছা, আপনি বলেন যে ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন? যদি এই দেশের 100% মানুষের 90% মানুষ বা 10% মানুষ বলতে পারবে না যে ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন, যার জন্য তিনি নোবেল পেয়েছেন। ডক্টর ইউনূস যদি এই দেশের শান্তি করতো, ডক্টর ইউনূস যদি এই দেশের জন্য কিছু করতো, তাকে প্রধান উপদেষ্টা বানানো যাইতো। কিন্তু এটা প্রি প্ল্যান করে হয়েছে। এরপর দেখেন ছাত্ররা এখানে আসছে, উপদেষ্টা হয়েছে, এমপি হয়, মন্ত্রী হয়। 5 আগস্টের আগের তাদের পোশাকগুলো দেখেন আর এখনের পোশাক দেখেন। তো তারা কি এই দেশের ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? এই দেশকে সংস্কার করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? তারা বলতেছে দেশ সংস্কার, দেশ সংস্কার। আচ্ছা, আপনি বলেন তো দেখি, এই 3 বছরে এই দেশের কি সংস্কার হয়েছে? এই দেশের কি সংস্কার হয়েছে? আমার একটা প্রশ্ন উত্তর দেন যে এই সংস্কারটা হয়েছে, তারা এই সংস্কার করতে পারছেন? শেখ হাসিনার উন্নয়নের কাছে আমরা ঋণী হয়ে গেছি। শেখ হাসিনা আমার আত্মীয় না, বুঝছেন? শেখ হাসিনা সারা বাংলাদেশে যেই কাজ করছে, বিশেষ করে আমার অঞ্চলে, আমার দেশে যেই কাজ করছে, এটার জন্য আমি আমার এলাকাবাসী ওনার কাছে চিরঋণী। আমি শেখ হাসিনার পক্ষে কথা কওয়া এক হিসেবে ফরজ কাজ হয়ে দাঁড়াইছে। কিল্লিগা বিশাল বড় এক নদী ভাঙ্গা যাইতো, এখন ওটা বলক দিছে বানছে। এখন আমার এলাকার জমিনের দাম হচ্ছে স্বর্ণের মতো, বুঝছেন? এখন আমার পুরো একটা এলাকা সেব না, এই হাসিনার কাছে কি ঋণী না? এখন আন্নেগো ধরেন কিছু লোকের পছন্দ না হাসিনারে, কিন্তু আমরা উপকৃত হয়েছি, আমাকে তো পছন্দ করার করতে হবে। এখন আমরা দায়বদ্ধ আছি, ওই দায়বদ্ধ থেকে কিছু করতে আছি, এর বাইরে আর বিশ্বাস করেন কিছু না। কারণ একটা লোক দিয়ে যদি আপনি ভুল করেন, তার কথা যদি না করেন, তাতে আপনার মধ্যে মনুষ্যত্ব থাকে না, ওইটা শুধু পালন করতে আছি। এই সরকারের আমলে আমলিকের পক্ষে কথা বলে 14 বছর জেল দিব, 14 বছর না 28 বছর দিলে আমার সমস্যা না। আমি মনে করি আমি আমার দায়িত্ব পালন করি, সরকার তার দায়িত্ব পালন করবো, আমার সমস্যা না। এখন আর কারো কথা শুনবো না। এখন শুধু আন্দোলনের সময় কিভাবে এই শেখ হাসিনার এই দেশ থেকে আনা যায়, ইন্ডিয়া থেকে আনা যায়। এখন এই যে দেন, তাহলে আবু সাইদ এটা কি গুনাহ হইব না? তাই যারা শিবেরা মুনাফিক না? অবশ্যই মুনাফিক। নাইলে আবু সাইদের মূর্তি কেন আমাদের এই দেশে থাকবো? বঙ্গবন্ধুর ভাষণ বা ভাঙ্গা ভালাইলো, কেন ভাঙলো? আমরা এই জাতির কাছে কৈফিয়ত চাই। দেশের একমাত্র কাজ করছে শেখ হাসিনার এরশাদ, মেট্রো রেল যে করছে, পর্দা সেতু করছে। তাকে তাড়ালেন কেন আপনারা? আমরা তাড়াচ্ছি, এরা তো মনে কোরআন আন্দোলনে এরা লাগে দিয়ে এরা তাড়াইছে। আমার মতো লোক, আমি তো বলছি শেখ হাসিনা আল্লাহ বাঁচাও, কেন জানেন? একদিন মাঝে ভুল ভাঙবে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সহ 42 জনকে পুলিশ হত্যার আসামি করে মামলার আবেদন করা হয়েছে। ভাইরে ভাই, জুলাই যোদ্ধারা কঠিন ভাষা ফাইসা যাইব। জুলাই যোদ্ধারা কিন্তু অলরেডি মাইনকাটি পাই ফাইসা গেছে। এই যে আসিফ মাহমুদ সহ তথাকথিত জুলাই যোদ্ধা যারা আছে, এদের যে ভাই সামনে কি কঠিন সময় আসতেছে, এদের জন্য ভয়ঙ্কর সময় অপেক্ষা করতেছে। আওয়ামী লীগ দল যদি ক্ষমতায় আসে, এই জুলাই যোদ্ধাদের তো কোনো অস্তিত্বই থাকবে না। অনেকে তো আবার এটাও বলে এই জুলাই যোদ্ধাদের কবর থেকে তুলে এনেও শেখ হাসিনা শাস্তি দিবে।
এনসিপি নেতা নাহিদ ইসলাম বলতেছে, পুলিশ হত্যার জন্য যদি জুলাই যোদ্ধাদের নামে মামলা করা হয় তাহলে আমিও রাজাকার হত্যায় মুক্তিযোদ্ধাদের নামে মামলা করব। ভাইরে ভাই, আমার তো মনে হইতাছে এই নাহিদ ইসলামের মাথার তারটার চল্লা একদম বাষ্ট হয়ে গেছে। এই কারণে এইসব আবল তাবল পাগলামি সাগলামি কথাবার্তা বলতেছে। কিসের সাথে কিসের তুলনা করছে? পুলিশ কি রাজাকার ছিল? 1971 সালে রাজাকারদের যে ভূমিকা, পুলিশ কি সেই ভূমিকা পালন করছে? কিসের সাথে কি তুলনা করতেছে? অনেকেই বলেন যে পুলিশ হত্যার বিচার কেমনে করব, প্রমাণ নাই। এই যে প্রমাণ এখানে আছে, শুনে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সব পুলিশ ভিতরে, পুলিশ মারা গেলেই তাদের স্বাধীন। এই যে শুনুন, সব পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে, এই মুহূর্তে ইনাজপুর থানা আমরা বলতেছি সব পুলিশ ভিতরে। ইনশাআল্লাহ তো আমাদের তাদের কোনো রেহাই নেই। হত্যা বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। এটা তো তারা তাদের আত্মস্বীকৃত বহুত ভিডিও আছে, অডিও আছে, ধরে নেওয়ার দরকার নাই। সিরাজগঞ্জের এনায়েতপুর না কোথায় যেন একটা এসে 14 জন না 19 জনকে পোড়াই মারছে। একজন মহিলা কনস্টেবল, সে বলতেছিল যে আমি প্রেগনেন্ট, আমি অন্তঃসত্ত্বা, তাকেও মারছে। এরা কি মানুষ না অমানুষ? তো অমানুষদের যদি বিচার মানুষের সমাজে না হয় তাহলে সেই সমাজটা কি শেষ জঙ্গলের না পশুদের? আমরা যদি বেঁচে থাকি দেখতে পারবো 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। আপনারা এটা লিখে রাখতে পারেন। 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হবে। কোনো রকম কোনো জুলাই সনদ কিছুই হবে না, একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে 5 তারিখ পালিত হবে। কারণ এটা তাদের ম্যাটিকুলাস ডিজাইন ছিল। আগে জামাতের বিচার করতে হবো, কারণ 71 যুদ্ধ করে দিয়েছিল জামাতের বিচার আগে করতে হবো। শেখ হাসিনা কি করতে, শেখ হাসিনা বিচার পরে করতে হবে। জামাতের আমি নারীগুলো সম্মেলন করে, আবার ওই ছেলেগুলোকে বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে ছেলেদের বলে ছেলে বন্ধুরা চলে যাও, মেয়ে বন্ধুরা থাকো। মেয়ে বন্ধুগুলো কি করবা? ফুর্তি আনন্দ করবা? ওই ছেলেরা দেখো দেখে ছেলে বন্ধুরা চলে যাও। এই সমস্ত ভণ্ডামি, এগুলো জীবনে ইসলাম কায়েম করতে পারবে না জামাতে। জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম নামটা বাদ দিলে ভালো হতো। এরা সম্পূর্ণ দাজ্জালের দল। এরা পুরো দেশে হাজার হাজার 5ই আগস্টের পরে হাজার হাজার আলেম ওলামাদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে বেইজ্জতি করছে, চাকরিচ্যুত করছে। হাজার হাজার মাজার, আল্লাহর ওলিদের খানকাকে এরা ভাঙচুর করছে। এরা এ দেশের স্বাধীনতা বিরোধী। এরা হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা বাজাইতে চায়, যেভাবে পাকিস্তান করেছিল। 26শে মার্চ স্বাধীনতা দিবস আমি শুক্রবারে মসজিদে বয়ান করেছি যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের 30 লক্ষ মানুষকে নির্মমভাবে শহীদ করেছে, 2 লক্ষর অধিক মা বোনদেরকে নির্যাতন করেছে। এই তথ্য আমি বলার পরে আমার মসজিদের কিছু মুসল্লি তারা আমার উপর ক্ষিপ্ত হয়। আমার এক যুবক মুসল্লি সে বলে উঠলো, হুজুর স্বাধীনতা যুদ্ধে মাত্র 3200 মানুষ মারা গেছে। এইভাবে ইতিহাস বিকৃতি করে যেসব সংবাদ মাধ্যম এবং যেসব সংবাদকর্মীরা মানুষের এবং যুবক যারা তাদের মনকে এরকম বিকৃতি করতেছে পাকিস্তানি পন্থীরা, এই পাকিস্তানি পন্থীদেরকে যদি মাথাচাড়া দেওয়া হয়, এখন এই রাজাকার আল বদর আল শামস যারা আমাদের মা বোনদেরকে রেপ করেছিল, নির্যাতন করেছিল, আজ তাদেরকে মাঠে ওঠার সুযোগ দেওয়ার কারণে আমার বাড়ি হারা। আমি পিরিজপুরে থাকতে পারি না, আমি শরীয়তপুরে থাকি। সেইখানে 2 দিন আগে আওয়ামী লীগ বিএনপি মারামারি লাগছে। আসলে একজন আওয়ামী লীগের না, একজনও বিএনপির না, দুইটা গ্রুপ চাই রাজাকারের দল, জামাত ইসলামের দল। আওয়ামী লীগ সাজছে আর বিএনপি সাজছে এই রাজাকারের দল। সাইজা মারামারি লাগা নিউজ প্রতিবেদন সাজাইছে আওয়ামী লীগ বিএনপির মারামারি। আওয়ামী লীগে হামলা করতেছে বিএনপির উপরে। এইভাবে স্বাধীনতার পক্ষের শক্তি দুইটা, আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের দল, বিএনপিও স্বাধীনতার পক্ষের দল। কিন্তু এদের মাঝে অনুপ্রবেশ ঘটাইছে পাকিস্তানি 71-এর পরাজিত শক্তি। তারা এই আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ ঘটছে, বিএনপির ভিতরে অনুপ্রবেশ ঘটাইয়া নাটকের মতো সাজিয়ে, যাতে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের অধিকাংশ মানুষই নিরীহ ভোটার যারা বিএনপি কে ভোটে জয়যুক্ত করেছে। আমি যে শরীয়তপুরে থাকি, 3টা আসনে বিএনপি জয় হয়েছে আওয়ামী লীগের ভোটে। এখন এই নব্য ফ্যাসিস্ট সুদখোর এই দেশ থেকে বিদায় নিছে, কিন্তু এই ফ্যাসিস্টের সবকিছু রাখি গেছে। মব রাজা ডক্টর ইউনূস এই দেশ থেকে বিদায় নেয় নাই, সে আবার নতুন করে 111-এর মতো বিএনপি কে এবং আওয়ামী লীগকে ধ্বংস করার নতুন পায়ে তারা চলছে। এই জন্য আমি সাংবাদিক ভাইরা, আপনারা হলেন জাতির বিবেককে জাগ্রত করেন, আপনাদের দ্বারা মানুষ অনুপ্রাণিত হয়। এখন শেখ হাসিনার বহু দোষ হয়ে গেছে, কিন্তু কেউ জানে না যে শেখ হাসিনা যদি ঘরে ঘরে বিদ্যুৎ না দিত, আপনারা 3-4 ফসল কোনোদিন উৎপাদন করতে পারতেন না, কোনোদিন হতো না। শেখ হাসিনার অবদান তো শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে খালি ঘরের বাতি আর ফ্যান চালাইছেন এটা নয়। শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছে বলে, ডিপটিউবওয়েল হয়েছে বলে, সাবমার্সিবল হয়েছে বলে মাঠে যে পরিমাণ বাম্পার ফলন হয়, আপনারা সেদিকে তো কেউ খেয়াল করেন না, সেটা সবাই ভুলে যান আপনারা।
আপনারা সেদিকে কারো লক্ষ্য নাই, দৃষ্টি নাই, এগুলো লক্ষ্য করতে। যে জামাত সর্বকালের একটা নিষিদ্ধ দল, সে কিভাবে করে আজকে সংসদে চলে গেল, এবং এনসিপি তারা যদি এই দেশেরই ও সন্তান হতো, আমার তো মানে আশ্চর্য হয় কিভাবে তারা এই দেশের সন্তান হলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে তারা কিভাবে করে নিয়ে সংসদে ঢুকে এবং সেখানে বসার স্পর্ধা তারা করে কিভাবে। জয় বাংলা স্লোগান দেয়ায় তরুণীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জয় বাংলাকে অপরাধ গণ্য করা হলে আমাদের পাকিস্তান জিন্দাবাদে ফিরে যাওয়া উচিত। মহসিন রশিদ বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পুলিশ কিভাবে একজন তরুণী ও শিশুদের গ্রেফতার করতে পারে তা বুঝতে পারেন না তিনি। অন্যরা হত্যা মামলায় জামিন পায় আর আমি 323 ধারায়, যেটার হাইয়েস্ট পানিশমেন্টের চেয়ে বেশি আমার খাটা হয়ে গেছে। দোয়া করি তোমরা যে জায়গায় আছো বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার লাগে, যদি আমার কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা লাগে, এর জন্য আমি 24 ঘন্টায় প্রস্তুত আছি। কারণ আওয়ামী লীগ সরকার যা করে দিয়ে গেছে 100 বছরে কেউ করতে পারবে না। এই যে মেট্রো রেলটা, এটা কিরা বানাইছে? আওয়ামী লীগ সরকার বানাইছে। দেশে যে উন্নয়ন করে গেছে, আজ দেশে যে হাহাকার, আর এগুলোর লেগে আমি বর্তমান সরকারের দোষ দেবো না, এগুলোর লেগে ডক্টর ইউনূস দায়ী। কারণ এগুলো দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়ে গেছে। একজন জাতীয় সুদ করে কেন এই দেশে আসলো? এর প্রথম কথায় বিভিন্ন দেশে সুদের ইন্টারেস্ট পায়, এবং শেখ হাসিনা এত কিছু দেওয়ার পরেও কিন্তু সয়নাসার নাম দিয়েছে। এই বাংলাদেশের মানুষই শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে, এতে কোনো ভুল নেই। শেখ হাসিনা গণহত্যার সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, সেই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কেন ফিরিয়ে নিয়ে আসবে? গণহত্যা বলতে কিছু নেই এখানে। গণহত্যা বলতে এখানে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে। এখনো তো হত্যা হচ্ছে, ইউনূসের আমলেও তো হত্যা হয়েছে। এগুলো কারা করেছে? তাহলে হত্যা কোনো কিছু নেই। এরকম হত্যা বাংলাদেশে বহুত হয়েছে। রাজনীতির প্রেক্ষাপটে এটা মানুষের ব্রেন ওয়াশ করে সাধারণ মানুষের ভুল বোঝানো হয়েছে। কারণ এই আন্দোলনটা আপনি যদি দেখেন, কোটা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা যায়নি, প্রথম কথা। আর এই কোটা আন্দোলনের পিছনে ছাত্রকে দাবি ছিল একটা চাকরি, কিন্তু এরা মন্ত্রীর চেয়ারে বসেছে, এরা এমপি হয়েছে, এরা সংসদ ভবনে গেছে, এরা এখন BMW নিয়ে ঘোরাফেরা করে, আইফোন ব্যবহার করে, এরা রেজিস্ট্রেশন হোটেলে যায়, খাবার খায়। এগুলো ভাই এদের কাছে আশা করিনি। কারণ এরা যদি ভালো কিছু করতো জাতির জন্য, তাহলে মানুষের জাতির শিক্ষা সন্তান হিসেবে স্বীকৃতি দিত। আমাকে রেজাকার বলার আগে আপনি খালেদা জিয়ার ইতিহাসটা একটু জানবেন। এই বেগম খালেদা জিয়া জামাত ইসলামের নেতাদেরকে মন্ত্রিত্ব পদ দিয়েছেন, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। এই খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে নিয়ে গোল টেবিলে বৈঠক করতেন। সাহস করে তো খালেদা জিয়াকে রেজাকার বলতে পারেন না। আমারে নরম পাইছেন, আমি হকারি করি, এর লেগে রেজাকার বলেন আমারে? আরে ভাই, রেজাকার বললে ওখানে বলেন, আমারে বলেন কেন রেজাকার? আপনি তাদের রেজাকার বলেন, আমাকে রেজাকার বলেন কেন? ভাই, আমি তো আপনাদের উপরে জিদ করতেছি। এখন জামাত ক্ষমতা আসতে আমি কেন বলতেছি? কারণ আপনারা জামাতের সাথে জোট করেন, জামাতের সাথেই খানা খান, জামাতের সাথে ইফতার করেন, আবার কিছু সময় পরে জামাতকে আবার রেজাকার করে। এটা তো আইওয়াস। জামাত ইসলামকে রেজাকার বলার উদ্দেশ্য হচ্ছে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর ফায়দারা, সুবিধাবাদী দালালরা। জামাত ইসলাম যারা করে তাদের নেতাদের ফাঁসি দিয়েছে, অনেকের ফাঁসি হয়ে গেছে। যদিও দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমি ভালোবাসি, অন্যান্য নেতাদের সম্বন্ধে আমি কিছু বলবো না, সেটা সবাই জানেন, দেখেন, বুঝেন। আমি আসলে ওই বিষয় নিয়ে কথা বলবো না, যেহেতু ওনারা অনেকে আলেম ওলামা, মুখে দাড়ি ছিল, টুপি ছিল, আমি সম্মান করি মুসলমান হিসাবে, কিন্তু ওনারা তো পাকিস্তানের পক্ষেই ছিলেন, সেটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, এই দেশের প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশের যে বড় বড় রাজনীতিবিদ নেতা নেত্রীরা, তারা যদি জামাতের সাথে এক টেবিলে বসে খানা খাইতে পারে, জামাতকে নিয়ে রাজনীতি করতে পারে, তখন তো আপনার মুখ থেকে রেজাকার বাইর হয় না। ও আমারে নরম পাইছেন, আমি রাস্তায় বই বেশি, এর জন্য আমাকে রেজাকার বলবেন? এটা তো দুর্বলের উপরে মিয়া সবলের অত্যাচার মিয়া। আপনি তো সবচেয়ে বড় মাথা মোড়া মূর্খ। এই জন্য আমি জামাতে সাপোর্ট করি। হ্যাঁ, জামাতে ক্ষমতা আসা দরকার, আপনাদেরকে শিক্ষা দেওয়া দরকার। উচিত কথায় তো বন্ধু বেজার, গরম ভাতে হলো বিলাই বেজার। 3টা সন্তান আছে মেয়ে আমার, যে আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার কে চালাবে বা আমার সংসার কিভাবে চলবে, আমি গরিব মানুষ, এত কথা বলার দরকার কি? অনেক সুশীল বাবুরা আমার জ্ঞান দেয় যে আপনি গরিব মানুষ ভাই, থাক মিয়া, এই দেশে আপনি একলা কি করতে পারবেন? আপনার এত বক বক করার কি দরকার? মানে এইভাবে জোরে চিল্লে কথা বলার। আসলে কি জানেন, এদের কথা হচ্ছে দেখবা, শুনবা, কথা বলবা না, কোনো বিপদে পড়বা না। এরাই এই কথাগুলো বলে। কি হচ্ছে তাদের কথা হচ্ছে, আমরা দেখবো, শুনবো, কথা বলবো না, কোনো বিপদে পড়বো না। যখন যে সরকার আসে সে সরকারের সাথে চাটামি করবো একটু সুবিধা নেওয়ার জন্য। ওরা তো আমার সাথে 70,000 গুণ বেশি দালাল। আরে আমি তো আমি তারেক রহমানের সমালোচনা করেছি নির্বাচনের আগে, তারেক জিয়ার ওপেন সমালোচনা করেছি। অনেকে বলতেছে তোমার বিএনপি লোক মাইরা ফেলাইবো। আমি ভাই, আমার হায়াতের মালিক কি বিএনপি বা তারেক রহমান? আমি সাইফুলের হায়াত এবং মতের মালিক কি তারেক রহমান না বিএনপি না আওয়ামী লীগ না জামাত? যে আমাকে ওরা মেরে ফেলবে না। যদি তারা আমার উপরে পিছন থেকে আক্রমণ করে, তাহলে তারা কাপুরুষের মতো সামনের থেকে আক্রমণ করবে, মানুষ ভিডিও করবে, সারা বাংলাদেশ দেখবে যে হকার সাইফুলকে হত্যা করা হয়েছে রাজপথে। কেন? সে সব সময় সত্যের পক্ষে কথা বলেছে। আমার এর চাইতে বড় সৌভাগ্য আর হতে পারে কিনা? এইরকম মৃত্যু আমি চাই। আমি চাই, হে বাংলাদেশের সন্ত্রাস সাদাবাজ যারা আছো, আমাকে রাস্তায় মেরে ফেলো। আমি আজকে শেষবারের মতো বলবো মিডিয়ার সামনে, প্রিয় দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বলতেছি, যদি কারো বুকের পাটা থাকে,
বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যদি কারো সৎ সাহস থাকে, আমি রাস্তায় যাত্রাবাড়িতে হকারি করে বলে দিলাম আমার ঠিকানা, আইসা আমাকে ডাইরেক্ট শুট করে দাও, আমি চলে যাব আমার মালিকের কাছে। কিন্তু তারপরও তোমার মতো সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানের কাছে আমি মাথা নত করবো না। আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর গোলামি করব, তোমার গোলামি আমি করব না, পয়সা দিলেও করব না। সত্যের পক্ষে বা রাঘব বোয়ালদের বিরুদ্ধে কথা বলতে ভয় না পাওয়ার কারণ হচ্ছে, আমি যেদিন পৃথিবীতে আসছি আমার মৃত্যুর টিকিটটা সাথে করে নিয়ে আসছি। ওই মৃত্যুর টিকিটের তারিখ, সময় ফিক্স করা। এর একদিন আগে আমি সাইফুলকে কেউ মারতে পারবে না। যদি আমি কারো হাতে মারা যাই এই বক্তব্য দিতে গিয়ে, তাহলে আমি মনে করবো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি। কারণ আমি সৎ কিনা সেটা জানে কে? আল্লাহ পাক জানে। অনেকে যদি মনে করেন যে আমাকে মিডিয়া কিছু টাকা দিয়ে বক্তব্য দেয়, আপনার আমল এবং ঈমান দুটার মধ্যে গজব পড়ছে। কারণ আপনি জানেন না আমি টাকার জন্য বক্তব্য দিই না, আল্লাহর কসম খেয়ে বলছি টাকার বিনিময়ে বক্তব্য দিই না। তাহলে প্রশ্ন হইতেছে হকারি করে বক্তব্য কেন দিই? হকারি করে বক্তব্য দিই যখন আমার দেশের তেলবাজ সুশীল বাবুরা বসে বসে ললিপপ খায়, দেশের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, উনারা টুশব্দ করতে সাহস পায় না, তখন আর আমি চুপ করে থাকতে পারি না। কারণ আমার কিঞ্চিত পরিমাণ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে পিছনে, যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি। আমি হয়তো ভার্সিটিতে যাই না, কিন্তু কলেজে তো লেখাপড়া করেছি ভাইয়া। অনেকে আমাকে বলেন যে হকার অশিক্ষিত, সেও রাজনীতি নিয়ে কথা বলে, ওই ছেলেটাও খামাখা বুদ্ধিজীবী। আরে ভাই, আমার হকার তো আপনি এখন দেখছেন হকার হয়েছি। আমার অতীত ইতিহাসটা একটু ঘেটে দেখবেন, আমার এলাকায় যাবেন, 2-4 জন মানুষকে জিজ্ঞাসা করবেন যে এই যে একটা হকার ভাইরাল হয়েছে ফেসবুকে, এই ছেলেটা আপনার এলাকার সন্তান আগে কি করতো? তারা বলবে যে এই যে হকার সাইফুল যে হকারি করে এখন, আর মিডিয়ায় কথা বলে, এই ছেলেটি এক সময় এই কবিরহাট বাজারে স্লোগান দিত, ওর স্লোগানের সাথে সাথে হাজার হাজার মানুষ করতালি দিয়ে উৎসাহিত করত। এই হকার সাইফুল ওই কবিরহাট যেখানে আমার জন্ম, ওই জায়গাতে বক্তব্য দিতাম, অসংখ্য মানুষ বক্তব্য শোনার জন্য হাততালি দিত। সেই ছেলেটি আজকে রাস্তার হকার হয়েছি, বিধাতার ভাগ্য আমার লিখন ছিল এখানে। তাই বলে আপনি তো আমার ইতিহাস না জানেন, আমাকে ভুল বুঝতেছেন। আরে ভাই, আমি যদি রাজনীতি বিষয়ে না জানতাম, কেন আমি রাজনীতিবিদ নেতাদের বিরুদ্ধে কথা বলবো? ভাই, আগস্ট বিক্রি করে অনেক ফকির নির্বুত গরিবতী হয়ে গেছে, সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে এরা করেছে। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা যায়নি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্দোলন সৃষ্টি হয়েছে। ইউনুসের একটা পলিটিক্স ডিজাইন দিয়ে সাধারণ মানুষের বোকা বানানো হয়েছে, হয়ে মানুষের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা আমি মনে করি এটা সন্ত্রাসী এবং জঙ্গলি হামলা, আর পাকিস্তান এবং আমেরিকার পুরো একটা চক্রান্ত করে, এটা পুরো একটা পলিটিক্স ডিজাইন করে এগুলো করেছে। তাছাড়া এতে সরকারের কোনো ই নেই। আমি মনে করি যে এদেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, তাদের জানমাল রক্ষা করার ক্ষেত্রে তাকে আনবে, আবার আনার লেগে আন্দোলন সংগ্রাম করবে শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনা দেশে যা করে দিয়ে গেছে এটা কেউ ভুলতে পারবে না। আমরা এখনকার প্রজন্ম আমরা দেখেছি, আগে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, রাস্তা ছিল না, কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, মোবাইল ফোন ছিল না। শেখ হাসিনা একটা বার্তা দিল যে আমরা এই অ্যান্ড্রয়েড ফোন আমলিক সরকার দিয়েছে, তখন মানুষ অনলাইনে গুজব ছড়াই দিল, হ্যাঁ আমার বাপের টাকা দিয়ে আমি ফোন কিনেছি, শেখ হাসিনা কেমনে দিল? আরে ভাই, এখনো তো হুন্ডা কিনেছে বাপের টাকা দিয়ে, কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে? পেট্রোল পাম্পে কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকে? একই ডিসকাউন্ট আনতে যায়, ডিসকাউন্ট আনতে যায় না, টাকা দিয়ে আনতে যায়। তাহলে সরকার থেকে তো এগুলো দিয়েছে আমাদের হাতে, এগুলো আমাদের হাতের মধ্যে কে পৌঁছে দিয়েছে? এগুলো সব আমলিক সরকারের অবদান। তাই দেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনাকে দেশের মানুষই আবার আনবে। অল্প দিনের ভিতরে ভাই, এভাবে দেশ চলতে পারে না। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল, এই দেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের ওয়ারিশ আওয়ামী লীগ, এই দেশের হকদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কখনোই বাংলাদেশ স্বাভাবিক সঠিকভাবে পরিচালনা হতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, ফিরে আসুক। আমরা প্রয়োজনে আবার আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরা দেখি আরো কিছুদিন দেখি, এরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, বাধ্যগত আমরা আওয়ামী লীগের জন্য আমরা বুকের রক্ত রাজপথে দিব এবং আন্দোলনে মাঠে নামবো। আমরা থাকবো আওয়ামী লীগের পাশে, আজীবন থাকবো। শেখ হাসিনার বাসে আগত যে পালায় গেল গা, এরপরে আস্তে আস্তে চোর ভরতাছে এই দেশে। রাতে 3টা বাজে রিক্সা চালায়, পকেটে 700 টাকা 800 টাকা যা পাইছি তাই আলহামদুলিল্লাহ ঘরে নিয়ে বউ পোলাবেন নিয়ে খাইছি। এখন দেখা গেছে মনে করেন রাইতে 10টা বাজে গেল ঘর করে, কুনঝুমকে খাড়া করে লাইলো, কুনঝুমকে থাবা দিয়া পকেটের টাকাটা লইয়া গেল, বউ বাচ্চা নিয়ে যে চলমু সেই টাকাটা কুনঝুম লইয়া গেল। সবসময় আতঙ্কে থাকি, এটা দিন কন আর রাইট কন। ওই সময় মনে করেন কষ্ট হইলো, ওই 500-700 দিয়ে ডাইল ভাত বউ পোলাবেন নিয়ে খাইতে পারছি আওয়ামী লীগের সময়। এখন বিএনপির সময় এটা খাইতে পারতাছি না। এখন যা সঞ্চয় করতেছি দেখা গেছে সবসময় আতঙ্ক থাকি, এই নি চোরে ধরলো, এই নি ছিনতাইবাজি ধরলো, এই নি আমার এই 500 টাকা লইয়া গেল, সবসময় আতঙ্কে থাকি। গরিব মানুষের ভিতরে এখন ভয় কাজ করতেছে, কখন কে হামলাটা করলো। আপনার সাথে আমি একটা রাব ব্যবহার করতে পারবো, আপনি যদি আমার একটা শর্ট করে দেন, আপনার পক্ষে সবাই কথা বলবো, কিন্তু আমি যে দিন মজুরি, আমার পক্ষে কেউ কথা বলবো না। এই জামাত এখন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার অধিকার ওদের কে দিয়েছে? ওরা 1971 সালের রাজাকার। এই জামাত শিবির তখন পাকিস্তানের দালাল আসলো, এখনো তারা পাকিস্তানের দালাল। তারা তারেক রহমানের মেয়ের বিষয় উল্টা পাল্টা কথা বলে। আরে এই জামাতের আমির শফিকুর রহমান, তোমাকে তো আগে কোনোদিন চিনি নাই, তোমাকে দেখি নাই, শুনেছি তুমি নাকি অনেক শিক্ষিত। আরে তোমার দলের লোক সব মূর্খর প্রমাণ করেছে। রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আরে যাদের মুখে লাগাম নাই
তারা বহু কিছু বলতে পারে, আমি জামাত টামাত ভয় পাই না। আমার সৃষ্টি করছে আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ। এই রাজাকার ভয় পাই না, এটা স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে কোনো রাজাকারের ঐতিহ্য থাকবে না। যে মুক্তিযুদ্ধের ভাগ কেন সবাই চায়, কারণ সবাই এখন বুঝতে পারছে যে গৌরব করার মতো তাদের কাছে কিছু নাই। যখন পাকিস্তান হয়েছিল তখন জামাত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছিল, ফলে এই রাষ্ট্র তৈরি করার তো তাদের কোনো ভূমিকা নেই। যখন বাংলাদেশ হয়েছিল তখনও জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করেছিল, ফলে বাংলাদেশ তৈরি করাতে তো তাদের কোনো গৌরব নেই। তারা কিন্তু আসলে না তৈরি করেছে পাকিস্তান, না তৈরি করেছে বাংলাদেশ, অর্থাৎ তাদের গৌরব কি? যুদ্ধের সময় তাদের যারা পূর্বপুরুষ বা তাদের যারা পুরনো নেতা এবং যারা কর্মী, তারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে বিরোধিতা করেছিল, এটা কি গৌরবের বিষয়? এটা কি করে গৌরবের বিষয় হবে? তারা যে কিছুদিন আগেও ইয়েতে যেতেন না, কি বলে, শহীদ মিনারে যেতেন না, বলছেন দায়িত্ব পেয়েছি তাই গিয়েছে। মানে বুঝতে পেরেছেন, সিট পেলে সিটের জন্য করে, নিজের জন্য করে না, আদর্শের জন্য করে না। আসনটা গুরুত্বপূর্ণ, ক্ষমতাটা গুরুত্বপূর্ণ। তো এইটা তো ইসলামেও নাই, ইসলামের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ ভাবা যাবে না। তো যাই হোক, ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন হয়তো এগুলো নিয়ে আমরা কথা না বলি। কিন্তু একটা মজার প্রশ্ন করি, বলে না আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তো শহীদ কেমনে হইল? ধরেন আপনার চাচা বা আমার চাচা কেউ শহীদ, উনি কি বাজারে গিয়ে শহীদ হয়ে গেছিলেন? বাজারে গিয়ে একটা লাউ কিনলেন, লাউটা খেলেন, শহীদ হয়ে গেলেন? ব্যাপারটা কি এরকম? তাকে কে হত্যা করেছিল এটা জিজ্ঞেস করলে বলে হানাদার, নাম বলে না, ভাসুরের নাম মুখে নিতে পারে না, কারণ ভাসুরের দেশের সাথে অনেক ভালো সম্পর্ক। থাকুক, কোনো অসুবিধা নাই, সে থাকতেই পারে। মানুষের রাজনীতি, অর্থনীতি, বহু কারণে সম্পর্ক থাকতে পারে না, পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা আমি বিরোধিতা করি না। প্রশ্নটা হইলো নামটা পারে না কেন বলতে? বলে কে মারলো, কে শহীদ করলো, কিভাবে শহীদ হলো, বলে না। আচ্ছা বুঝলাম, যুদ্ধ করেছে, তো যারা যারা যুদ্ধ করেছে তালিকা দেন, আমরা মিলাই দেখি আপনাদের পরিবারের কারা কারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের তালিকা আছেন, অথবা কার সাথে কে যুদ্ধ করেছেন, নিশ্চয়ই আছে। নাম বলে না, কোনোদিন বলবে না আমার চাচা অমুক কিংবা আমার মামা অমুক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, এটা বলবে না। বলবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। খুঁজতে খুঁজতে দেখবেন যে ছেলের, বউয়ের, চাচার, খালুর, ফুপার, নানা। এইভাবে বললে তো হবে না, এইভাবে চিন্তা করলে আমরা সবাই তো মানে আত্মীয় কারো না কারো। কিন্তু এই যে বলে যে যুদ্ধ করেছে, যুদ্ধটা কার সাথে করেছিল? বুঝলাম উনি শহীদ মুক্তিযোদ্ধা বা ওনারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জিতে ফেরত এসেছে। কার সাথে যুদ্ধ করে জয়লাভ করলো? জয়লাভ যে করলো, কিভাবে বুঝলো জয়লাভ করেছে? তাহলে কোথায় যেতে হবে জানেন? তাহলে যেতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে, কারণ জয় পরাজয়ের একটা স্বাক্ষর হয়েছে, ওই স্বাক্ষরের তারা বিরোধিতা করে। তাহলে যাকে উনি বলছেন যে আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, হয় তিনি জিতেছেন, নাহলে তিনি শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ তো পরাজয় হয় নাই। তো জয়লাভের ওইটা অস্বীকার করে, বলে না এটা হয় নাই। আবার যে মেরেছে তার নামও বলে না। কোথায় ঘাপলা বুঝতে পারেন? বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে, কি রে কি। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর ভাসানী 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9ই মার্চের সেই হুজুর ভাসানীকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত, ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ, কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে? পরিবর্তন কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69-এ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছল উঠাইছিল, গুনায় ধরছে।
পারছে? 70-এর নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা। কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছিল? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেই, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চের তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরোয়ার্দী উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালের প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম, নরপশু এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন, বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন।